আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমরা একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আয়কর প্রসঙ্গ। চলছে জুন মাস, সম্প্রতি যে বাজেট প্রস্তাব করা হয়েছে, এই বাজেট প্রস্তাবে কিন্তু আয়কর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই প্রসঙ্গ নিয়ে আমরা সার্বিক বিষয়ে খোলামেলা আলোচনা করবার জন্য আজকে নাগরিক অধিকারের এই লাইভ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কর আইনজীবী এবং ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলামকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট ইমতিয়াজ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো শুনতে আছি। পাচ্ছি। আপনি কেমন আছেন? আর এই লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে কিন্তু এখন দর্শক দেখছে। ইমতিয়াজ, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবার চাই সেটি হলো যে আয়কর নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা জানি যে একটি পরিবার পরিচালনার জন্য যেমন কিছু আয়ের খাত থাকতে হয়, ঠিক তেমনি ভাবে একটি দেশ পরিচালনা করবার জন্য কিন্তু রাজস্ব যে আয় রয়েছে সে আয়ের বিভিন্ন খাত থাকে। তার মধ্যে এই আয়কর একটি বিশেষ খাত, যার মাধ্যমে কিন্তু আমাদের দেশের রাজস্ব গঠন হয়ে থাকে। তো আজকে আমরা আয়কর নিয়ে কথা বলবো। আমরা জানি যে হ্যাঁ, অ্যাডভোকেট ইমতিয়াজ, শুনতেছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, আমি শুনতেছি। জি, আপনি আমরা দেরি না বলেন। করে সরাসরি প্রশ্নে যাব। তার আগে একটু বলে নিতে চাই যে দর্শক আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনারা আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের আয়কর সম্পর্কে যদি কিছু জানবার থাকে, তাহলেও আপনারা আমাদেরকে কমেন্টে প্রশ্ন লিখতে পারেন। আশা করি আমরা আপনাদের উত্তর দিতে পারবো। তো অ্যাডভোকেট ইমতিয়াজ, আমরা সরাসরি প্রশ্নে চলে যেতে চাই দেরি না করে। সেটি হলো যে যে আমরা জানি যে আমাদের সরকার কিন্তু আমাদের দেশের রাজস্ব বৃদ্ধির জন্য আয়করকে, এই খাতকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সেই হিসাবে করজাল সম্প্রসারণের একটি কাজ করছে এই সরকার। তো সম্প্রতি যে বাজেট প্রস্তাব করা হয়েছে, সেই বাজেটে এই করজাল সম্প্রসারণের জন্য আসলে কি পলিসি গ্রহণ করা হয়েছে এই সম্পর্কে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাজস্ব খাতের যে রাজস্ব আহরণের সরকারের যে খাতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে আয়কর অথবা ইনকাম ট্যাক্স, যেটাকে আমরা সহজ ভাষায় সবাই চিনি যে ইনকাম ট্যাক্স, একটি অন্যতম খাত। সরকারি রাজস্বের প্রায় 35% এই খাত থেকে আসে। এজন্য এলবিআর বা গভর্নমেন্ট, আমরা যাই বলি না কেন, তারা চায় যে খাতকে আরো বৃদ্ধি করতে, অর্থাৎ এর পরিধিকে, এর বিস্তারকে আরো বাড়াতে চায়। এটাকেই আপনি করজাল হিসেবে বিল করেছে। তা সরকার এই করজালকে বৃদ্ধির জন্য যে পলিসি গ্রহণ করেছে, আমিও এখানে মূলত বলতে চাই যে আসলে দুই ধরনের পলিসি এখানে গ্রহণ করা হয়েছে। ফার্স্টলি আপনি দেখবেন যে টিআইএন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা বলি, এখন প্রায় 30টি সেবা গ্রহণের ক্ষেত্রে আপনাদের এই টিন নিয়াকে ম্যান্ডেটরি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনি যদি সে সেবাগুলো গ্রহণ করতে চান, তাহলে আপনাকে কিন্তু টিআইএন এটাকে নিতে হবে, টিন সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে। এই কারণে দেখা যাচ্ছে যে দিন দিন এই টিন গ্রহণকারী সংখ্যা অর্থাৎ টিনধারী ব্যক্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন হয়তো আজকে কিন্তু বাংলাদেশে বর্তমানে 51 লাখ এরও বেশি টিনধারী ব্যক্তি রয়েছে। সরকারের প্রথম পলিসি হচ্ছে মানুষকে এই টিনের সাথে সম্পর্ক নিয়ে আসা, অর্থাৎ মানুষকে টিন খোঁজার প্রতি উদ্বুদ্ধ করা। এই সেবা গ্রহণের মাধ্যমে তারা চাচ্ছে যে আপনি টিন কি নেন, এই নাম্বারটি আপনি গ্রহণ করেন। এখন দেখেন 2 নম্বর পলিসি হচ্ছে সরকারের। সেকেন্ডলি যে পলিসিটা আপনি দেখবেন যে বিগত বছরগুলোতে সরকার কিন্তু ট্যাক্স নাম্বারটি অর্থাৎ টিনধারী ব্যক্তিকেই রিটার্ন দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ক্লজ ছিল না, বরঞ্চ সেখানে কিছু কন্ডিশন ছিল যে আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার বাড়ি আছে, আপনি কর
সীমার অতিরিক্ত ইনকাম করেছেন, অর্থাৎ করমুক্ত একটি সীমা ছিল যেটা গত ছিল 2.5 লাখ টাকা পর্যন্ত, 19-19 যে অর্থ বছর ছিল, 18-19-20 অর্থ বছরে, সেখানে কিন্তু এই সীমাটি ছিল। অর্থাৎ এখানে কিছু কন্ডিশন দিয়ে বলা হচ্ছিল যে এই কন্ডিশন গুলো ফুলফিল করলেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এখন কিন্তু এই কন্ডিশন গুলো প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়ার একটা চিন্তা করা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে যে না, কোনো কন্ডিশন নাই, আপনার 3 থাকলেই রিটার্ন দেওয়া আপনার জন্য ম্যান্ডেটরি হবে। তবে এখানে দুটি বিষয়কে ছাড় দেওয়া হয়েছে, একটা হচ্ছে জমি বিক্রয় আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। এছাড়া সকল 3 ধারীকেই রিটার্ন সাবমিশন করতে হবে। তাহলে দেখা গেল এই দুটি পলিসির মাধ্যমে সরকার এক ফার্স্টলি আপনাকে 3 খুলতে উদ্বুদ্ধ করছে, আর দ্বিতীয় হচ্ছে 3 থাকলে আপনাকে রিটার্ন দিতে হবে। এই বিষয়টির মাধ্যমে সরকার কিন্তু আপনি যদি 3 ধারী হয়ে থাকেন তাহলে আপনাকে রিটার্নের আওতায় নিয়ে আসছে। এখন দেখেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই পর্যন্ত যে 51 লাখ মানুষের 3 রয়েছে, এর মধ্যে গত বছর মাত্র 22 লাখ মানুষ রিটার্ন সাবমিট করেছে। এর অর্থ কি? এর অর্থ যে আরো 29 লাখ এর বাইরে চলে গেছে, যারা এখনো 3 রয়েছে কিন্তু রিটার্ন সাবমিশন করেনি। তাহলে সরকার ম্যান্ডেটরি করার মাধ্যমে 3 থাকলে রিটার্ন দিতে হবে, এর মাধ্যমে সবাইকে কিন্তু এই কর জালের মধ্যে, অর্থাৎ এই করের আওতায় নিয়ে এসে রাজস্ব সংগ্রহের একটা পরিকল্পনা করেছে বলে আমি মনে করি। জি, অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনি যেমনটি বলছিলেন যে সরকার এই বাজেটে প্রস্তাব করেছে যে যাদের 3 রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিশন করতে হবে। তো আসলে আমি যদি আরেকটু শুরু থেকে জানতে চাই যে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে 3 আসলে কাদের জন্য করতে হয়, বা 3 করাটা আসলে কাদের জন্য বাধ্যতামূলক, 3 নাম্বারটা কাদের জন্য বাধ্যতামূলক? ফার্স্টলি হচ্ছে আপনাকে এই যে 3 যে বিষয়টি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আমি ফার্স্টেই বলেছিলাম যে 31টি সেবা রয়েছে, যে সেবাগুলো গ্রহণের জন্য আপনার 3 প্রয়োজন হবে। যেমন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, এখন কিন্তু 3 তারা চায়। আপনি যদি জমি ক্রয় বিক্রয় করতে চান, সেক্ষেত্রে 3 চাই। সেক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি 3 নিজে থেকেই ওপেন করা লাগবে আপনি সেবা করতে গ্রহণের হয়। জন্য। আর হ্যাঁ, আরেক, হ্যাঁ করতে হবে, বাধ্যতামূলক। আরেকটি হচ্ছে যে আপনি যখন ইনকামটা বেশি করবে, আপনার ইনকামটা ট্যাক্স করমুক্ত সেবার অতিক্রম করবে, করযোগ্য হবে, তখন কিন্তু আপনাকে টিন করতে হবে। এছাড়া যখন আপনি জব করবেন তখন আপনাকে টিন করতে হবে। এভাবে বিভিন্ন সেকশনে কিন্তু এই টিন করাকে জি, আপনি ম্যান্ডেটরি করা যেমনটি হচ্ছে। বলছিলেন যে আসলে 31টি সেবা রয়েছে, যে সেবাগুলো আসলে পাওয়ার জন্য কিন্তু একজন নাগরিককে 3 নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দরকার হয়। তো গত বছর আমরা দেখেছি যে 51 লাখ মানুষ কিন্তু বাংলাদেশের যারা এই 3 ধারী। আপনি যেমনটি বলছিলেন যে এই বছর বাজেটে প্রস্তাব করা হয়েছে যে প্রত্যেককেই কিন্তু টিনের রিটার্ন দিতে হবে, কিন্তু দর্শক অনেকে, সাধারণ দর্শক অনেকে কিন্তু আসলে এই বিষয়টি বুঝছেন না যে রিটার্ন সাবমিশন এবং কর দেওয়া এই দুটি বিষয় যে আলাদা। এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন। আপনি ঠিকই বলেছেন, আসলে দুটি থিঙ্কিং ডিফারেন্স। ইনকাম ট্যাক্সের থিওরি হচ্ছে আপনি যখন ইনকাম করবেন সেই ইনকামের উপর আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। রিটার্ন সাবমিশন এবং ট্যাক্স দেওয়া এ বিষয়টি আসলে এক নয়। অনেক নতুন করদাতা বা যারা কর দিবেন তারা আসলেই এই রিটার্ন সাবমিশন করে না, এই কারণে তারা মনে করে যদি আমি রিটার্ন সাবমিশন করতে যাই তাহলে হয়তোবা আমাকে যে মিনিমাম ট্যাক্সটি রয়েছে, আমার ইনকাম না থাকলেও আমাকে হয়তোবা ওই মিনিমাম ট্যাক্সটি দিতে হবে। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশন 5,000 টাকা, চিটাগাং সিটি কর্পোরেশন 4,000 টাকা, অন্য সিটি কর্পোরেশন গুলোতে 3,000 টাকা, এটা মিনিমাম হচ্ছে যে মিনিমাম। ট্যাক্সের রয়েছে, মিনিমাম জি। ট্যাক্স, এটা দিতে হবে। আসলে এই বিষয়টি একেবারেই সঠিক নয়। রিটার্ন সাবমিশন করার অর্থ হচ্ছে আপনাকে একটি আয়ের এবং একটি ব্যয়ের এবং একটা সম্পত্তির একটা হিসাব জমা দেওয়া। এখন এই হিসাবায়নের ক্ষেত্রে যদি দেখা যায় যে হ্যাঁ আপনার ইনকামটি করমুক্ত সীমার অতিক্রম করেছে, যেমন এই বাজেটে করমুক্ত সীমা একজন ব্যক্তি যিনি পুরুষ, মেল, তার জন্য 3 লাখ টাকা। যদি তার করযোগ্য আয়, অর্থাৎ এখানে কিন্তু মোট আয় না, গ্রস না, করযোগ্য আয়, বা আপনি যেভাবে বলেন যে আমার স্যালারিতে দুইটা পার্ট থেকে, একটা ট্যাক্স ফ্রি পোর্শন আর একটা ট্যাক্সেবল পোর্শন। এই ট্যাক্সেবল পোর্শন যদি আপনার এই 3 লাখ টাকা ক্রস করে তাহলেই কিন্তু আপনার উপর ট্যাক্স ধার্য হবে, অন্যথায় কিন্তু ট্যাক্স ধার্য হবে না। অতএব এই ট্যাক্স রিটার্ন সাবমিশন
অর্থই যে আপনাকে ট্যাক্স দিতে হবে এটা নয়। রিটার্ন সাবমিশন অর্থ আপনি আপনার যে হিসাবায়নটা, অ্যাসেসমেন্টটা এটি সরকারের কাছে অর্থাৎ এনবিআর এ জমা দিবেন। কিন্তু আপনাকে যদি দেখা যায়, আপনি অ্যাসেসমেন্ট করে যদি দেখেন যে আসলে আপনার ইনকাম করযোগ্য সীমার অতিক্রম অর্থাৎ করমুক্ত সীমার অতিক্রম করেনি, করযোগ্য হয়নি, তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে না, আপনার রিটার্ন হবে শূন্য রিটার্ন। আশা জি করি জি বিষয়টি জি বুঝতে পারবেন ইমতিয়াজ, দর্শক। যদি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু ক্লিয়ার করে বলেন বিষয়টি, যে গত বছর পর্যন্ত এই আহ, সীমা ছিল হলো 2.5 লাখ, এই বছর থেকে এটা 3 লাখ করা হয়েছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য কি করা হয়েছে? আসলে গত 19 এবং 20 অর্থ বছরের থেকে এই বছরটি দুটি কাজ করা হয়েছে এখানে। 20 এবং 21 অর্থ বছরে এক নম্বর হচ্ছে এই করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। যেহেতু আমাদের ইনকাম রেঞ্জটা বেড়ে চলছে, যদিও এখন বর্তমানে করোনা মহামারীর কারণে অসংখ্য মানুষ বা যারা মধ্যবিত্ত রয়েছে তাদের অবস্থা আপনি জানেন যে এটা একটি অর্থাৎ তারা এখানে যে তাদের ইনকাম কিন্তু অনেক কমে গেছে। তারপরও সরকার চাচ্ছে যে এই ইনকাম রেঞ্জটা করমুক্ত সীমাটা একটু বাড়াতে আরেকটি কাজ করেছে। এই সাধারণ যারা রিটার্ন দাখিল করবেন, বিশেষ করে শিক্ষক বা যাদের ইনকাম অল্প, তাদের জন্য এটা সুবিধাজনক হবে। আর যে বিষয়টি, কর হারও কিন্তু সরকার কমিয়েছে, শুধু করমুক্ত সীমা বাড়িয়েছে এটা নয়, কর হারও কমিয়েছে। আমি যদি একটু বলি, এক কর যে সীমাটা রয়েছে, কর মুক্ত যে সীমাটা রয়েছে, এটি হচ্ছে একজন পুরুষ যদি হয় সেক্ষেত্রে 3 লাখ টাকা, আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি আপনি বলেছেন। এবং 2 নম্বর হচ্ছে যদি একটি ফিমেল হয় সেক্ষেত্রে 3.5 লাখ টাকা। এবং যদি একটি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 4,50,000 টাকা। এবং যদি যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আরো বেশি, 4,75,000 টাকা। এটা হচ্ছে করমুক্ত। অর্থাৎ একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধর ইনকাম রেঞ্জ যদি আপনার 4,75,000 ক্রস করে, এই অতিরিক্ত অংশের উপর আপনার ট্যাক্স আরোপিত হবে। এটি হচ্ছে মেইন কথা। আরেকটা বিষয় আমি সাথে সাথে বলে দিই, যে এখানে যে ট্যাক্সের রেটের কথা বললাম, যে ট্যাক্স হার অনেকটি কমিয়েছে রেটটা। বিশেষ করে আপনার যেমন বললেন যে 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু কর মুক্ত, অর্থাৎ আপনার ইনকাম 3 লাখ টাকা, আপনি একজন পুরুষ, এখানে কিন্তু আপনাকে কোনো কর দিতে হচ্ছে না। যখন 3 লাখের অতিরিক্ত 1 লাখ যোগ হবে তখন ওই 1 লাখের উপর আপনার 5% হারে কর দিতে হবে। 5%, যেটা আগে 10% ছিল, স্ল্যাবটা 10% দিয়ে স্টার্ট হয়েছিল, এটাকে এবার 5% করা হয়েছে, একটু সহনীয় করা হয়েছে সাধারণ হ্যাঁ, করদাতার জন্য। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এই কর মুক্ত যে সীমাটা রয়েছে সেই সীমা বাড়ানো এবং করের যে হার রয়েছে সেই হার কিন্তু কমিয়েছে সরকার এই বাজেটে। হ্যাঁ, জি, অবশ্যই এটা। দর্শকের উদ্দেশ্যে একটু বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন জানবার থাকে এই আয়কর সংক্রান্ত, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট নিয়ে আমাদের অতিথির সাথে কিন্তু আলোচনা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনি বলছিলেন যে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ ব্যক্তি যদি 3 লাখ টাকার অতিরিক্ত 1 লাখ টাকা যদি আয় করে, সেই ক্ষেত্রে তাকে 5% পর্যন্ত কর দিতে ট্যাক্স হচ্ছে। দিতে বাকি, জি, বাকি স্ল্যাবগুলো যদি আপনি একটু সহজ করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। এক- এখন দেখেন, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত তাকে 10% হারে ট্যাক্স দিতে হবে, তার রেট হচ্ছে 10%। এবং পরবর্তী 5 লাখে তাকে দিতে হবে 15%। এবং এর পরবর্তী যে অংশটি রয়েছে, এর এর পরবর্তী অংশের উপর তাকে 20%, এবং অবশিষ্ট যে কোনো ইনকামের উপর তার কিন্তু ট্যাক্স আসবে 25%, যেটা আগে 30% ছিল। অর্থাৎ সর্বোচ্চ করের সীমা ছিল গত অর্থ বছরে 30%, সেটা কিন্তু একটু কমিয়ে এখন একটু সহনীয় করা হয়েছে, 25%-এর ভিতরে নিয়ে আসা হয়েছে। জি, অ্যাডভোকেট ইমতিয়াজ, একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তিনি যে অফিসে চাকরি করেন তাকে কিন্তু প্রতি মাসে বেতনের সাথে সাথে তার কাছ থেকে এই ইনকাম ট্যাক্স বাবদ কিছু টাকা কেটে রাখা হয়। সেই ক্ষেত্রে এখন তিনি কিভাবে ইনকাম ট্যাক্স দিবেন বা রিটার্ন জমা দিবেন, তার এখন কি হ্যাঁ, করণীয়? খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো শুনছেন, আপনার কাছ থেকে প্রতি মাসে যে টাকাটি কেটে রাখা হয় এটাকে আমরা বলি টিডিএস, অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স।
এটি হচ্ছে যে পেইং অথরিটি রিকোয়ার্ড ইন সাম স্পেসিফিক এরিয়াস টু ডিডাক্ট ট্যাক্স বিফোর পেমেন্ট মেড। আমরা যদি এভাবে একটি সংজ্ঞায়িত করতে চাই, এটার সংজ্ঞাটা এভাবে আসবে। এটির বিষয়টি হচ্ছে যে আপনার প্রত্যেক স্যালারির অনুপাতে অ্যাভারেজ রেটে আপনার একটি ট্যাক্স কাটা হয়ে থাকে। এটা কোম্পানির জন্য ম্যান্ডেটরি। আপনি যখন রিটার্ন সাবমিশন করবেন, আপনার যে নিট ট্যাক্সটি আসবে রিবেট বাদ দেওয়ার পরে, সেখান থেকে কিন্তু আপনি এই ট্যাক্সটি বিয়োগ করার সুযোগ পাবেন। অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার টোটাল অ্যাসেসমেন্ট করার পরে আপনার ট্যাক্স এসেছে 10,000 টাকা বা 15,000 টাকা, আপনি ধরেন সাপোজ আপনার ট্যাক্স এসেছে 15,000 টাকা, কিন্তু আপনার স্যালারি থেকে কেটে রেখেছে আপনার 10,000 টাকা, তাহলে আপনার বাকি 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন যদি এমন সিচুয়েশন হয়ে যায় যে আপনার কাছ থেকে 15,000 টাকা কেটে রাখা হয়েছে এবং 15,000 টাকাই আপনি আপনার অ্যাসেসমেন্ট পরে দেখলেন যে আমার নিট ট্যাক্স 15,000 টাকা এবং 15,000 টাকাই আমার কাছ থেকে কেটে রাখা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে আর অতিরিক্ত ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কিন্তু আপনার রিটার্ন সাবমিট করতে হবে, অ্যাসেসমেন্টে আপনার জমা দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, সেই ক্ষেত্রে হলো যে আপনি বলতে চাচ্ছেন যে তাকে অফিস থেকে যে টিডিএস রয়েছে সেটি সংগ্রহ করতে হবে স্যালারি স্টেটমেন্টের পাশাপাশি, এবং তার মাধ্যমে কিন্তু আপনারা যারা এই ধরনের ইনকাম ট্যাক্সে যারা সহযোগিতা করে থাকেন, একজন আইনজীবী হিসাবে পরামর্শ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য যে এই দর্শক যিনি প্রশ্ন করেছিলেন তাকে কিন্তু টিন সার্টিফিকেট পাশাপাশি হলো তার স্যালারি স্টেটমেন্ট এবং এই টিডিএস টিও সংগ্রহ করতে হবে। জি, অ্যাডভোকেট ইমতিয়াজ। তো হ্যাঁ, শুনতে আপনি, পাচ্ছি। জি অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনি যেমনটি বলছিলেন যে হ্যাঁ, প্রস্তাবিত বাজেটের কথা আপনি বলছিলেন, কিন্তু প্রস্তাবিত বাজেটটি যেহেতু এখনো পাস হয়নি, সেই ক্ষেত্রে হুম। আসলে এখন এটি কিভাবে পালন করতে হবে, বা এখনকার নিয়ম আসলে কোনটি, যে এখন যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের কি এই বছর থেকেই কি প্রত্যেককে রিটার্ন জমা দিতে হচ্ছে? না, বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের যে বাজেটটি প্রস্তাবিত হয়েছে এটা 30 তারিখে পাস হবে এবং 29 তারিখে যে অর্থ আইনটি রয়েছে এই অর্থ আইনটি 29 তারিখে পাস হবে। সংসদের যে ইটা রয়েছে, শিডিউলটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টি হচ্ছে এটি কার্যকর হয় মূলত 2020-21 অর্থ বছর। আমাদের বাজেটটা কিন্তু 2019-20 না, এটা 20-21 অর্থ বছর, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ। আগামী বছর। তাহলে আপনাকে কিন্তু অ্যাসেসমেন্টটা করতে হবে আগামী বছর। আগামী বছর বলতে বোঝাচ্ছি আপনার এই জুনের পর, অর্থাৎ জুলাই মাসেই কিন্তু আপনার অ্যাসেসমেন্ট শুরু হয়ে যাবে। জুলাই মাস থেকে আচ্ছা, কর দিবস যেটাকে আমরা বলে থাকি, যে 30শে নভেম্বর সাধারণত কর দিবস, এই সময়ের মধ্যে এর যদি এই এই 30শে নভেম্বরের পরও অনেক সময় 2-1 দিন সময় এনবিআর বৃদ্ধি করে থাকে। তাছাড়াও আপনি সময় চাইতে পারেন ডিসিটির কাছে, 2 মাস থেকে 4 মাস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারেন। এই সময়ের মধ্যে মূলত তাকে এই রিটার্নটি সাবমিট করতে হবে তার মানে উইদাউট আমরা ফাইল। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে যদি আগামী 30 তারিখে যদি এই বাজেটটি, প্রস্তাবিত বাজেটটি যদি পাশ হয়ে যায়, তাহলে এখন পর্যন্ত যাদের টিন রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু বাধ্যতামূলকভাবে এই জুলাই মাসেই কিন্তু রিটার্ন সাবমিট করতে হচ্ছে। জুলাই ঠিক মাসে বলেছি স্টার্ট কিনা? হবে। হ্যাঁ, জুলাই মাসে স্টার্ট হবে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সে এর সাবমিটের মধ্যে সুযোগ তাকে পাবে। সাবমিট করতে পারবে বা এই সুযোগটি তার থাকবে। জি, ধন্যবাদ ইমতিয়াজ, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছেন। আমি দর্শকদের বলবো যারা আমাদের এই লাইভটি দেখছেন, যদি এই আয় কর সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নটি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আশা করি আমাদের অতিথি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিবে। অ্যাডভোকেট ইমতিয়াজ, তো জি অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ, নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অপেক্ষা করছি যে আমাদের কোনো দর্শক আমাদের কাছে কোনো প্রশ্ন করেন কিনা, যদি তাদের কিছু জানার থাকে। সাথে সাথে আমি একটু বলবো আপনাকে যে দেশের অর্থনীতিতে বা এই রাজস্ব গঠনের ক্ষেত্রে এই আয়কর আসলে কোন ধরনের ভূমিকা রাখে, বা একজন মানুষকে এই আয়করের প্রতি, একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে আসলে আয়করের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলে আপনি অনেকগুলো কোশ্চেনই কিন্তু একসাথে করেছেন এখানে। একটা হচ্ছে যে আয়করের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা আয়করের ভূমিকা। আমি আগেই বলেছি যে এনবিআর এর
থেকেই কিন্তু মেইন রাজস্বগুলো আমাদের সংগ্রহ হয়ে থাকে। আর রাজস্ব যদি আহরণ না করা হয় তাহলে দেশে সকল ধরনের উন্নয়ন স্থবির হয়ে পড়ে, ভেঙে পড়ে। অর্থাৎ এটি হচ্ছে দেশের একটি চালিকা শক্তি, অর্থনীতি ছাড়া কিন্তু দেশ চলবে না। সেক্ষেত্রে আমি বলেছি যে শুধুমাত্র ইনকাম ট্যাক্স, এই যে উইংটা রয়েছে, এই যে সোর্সটি রয়েছে, সোর্স থেকে প্রায় 35% হারে কিন্তু আপনার টোটাল রাজস্ব হারটি এখানে সংগ্রহ করা হয়ে থাকে। এবং বিগত বছরগুলোতে আপনি দেখবেন যে অর্থমন্ত্রী যেটি বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 15%-এর প্রবৃদ্ধির হার রয়েছে। এখন বিষয়টি হচ্ছে কি, আসলে দেখেন আমাদের দেশে কিন্তু আপনাকে আমি কোশ্চেন করি, আপনি একটু চিন্তা করে বলেন যে আমাদের দেশে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করে এমন লোকের সংখ্যা কত হবে, কত হতে পারে? এটা স্বাভাবিক সেন্সে আমরা যেহেতু এদেশের কালচারের সাথে বড় হয়েছি, হ্যাঁ, তো কত এই হতে পারে? সংখ্যাটা কিন্তু অনেক, এখন এই সংখ্যাটি অনেক। যদিও করোনা কালে মানুষের এখন আয়ের হার কমে গেছে, তারপরেও এই যে আপনি যে অ্যামাউন্টটি বললেন, এই সংখ্যা এই সংখ্যা কিন্তু আসলে তুলনামূলক অনেক। আপনি ঠিকই বলেছেন, আমার তো মনে হয় এটা কোটির উপরে। সরকার অবশ্যই। এনবিআর বারবার বলছে যে আমরা 1 কোটি লোককে 2 কোটি লোককে করের আওতায় নিয়ে আসবো। এর কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এরকমই সংখ্যা, যদিও আপনি যেটা বললেন যে করোনার কারণে সাময়িক সময়ের জন্য, এই মহামারীর কারণে আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের ইনকাম রেঞ্জটা অনেক কমেছে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু ইনকাম রেঞ্জটা অনেক কমেছে। তারপরেও আপনার এই 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করে আমার মনে হয় যে এমন লোকের সংখ্যা কিন্তু 2 কোটি কোটি ছাড়িয়ে ছাড়িয়ে যাবে। যাবে। 2 কোটির অন্তত 1 কোটির বেশি হবে আশা করছি। এখন দেখেন অবশ্যই। প্রবলেমটা হচ্ছে, ঋণ রয়েছে কিন্তু মাত্র 51 লাখ মানুষের, আর রিটার্ন দিয়েছে মাত্র 22 লাখ। তাহলে দেখেন আসলে আমাদের দেশের যে কালচার রয়েছে, যেমন পুলিশের সামনে দিয়ে আসামি ঘুরে বেড়ায়, নাগের ডগাই দেয়, কিন্তু পুলিশ আসামিকে খুঁজে পায় না। ঠিক এনবিআর এর ওই ঠিক একই রকম পরিস্থিতি। এত মানুষ রয়েছে যারা কর দেওয়ার যোগ্য, ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু এনবিআর কিন্তু তাদের খুঁজে বের করতে পারছে না। যে কারণে কিন্তু এনবিআর রাজস্ব সঠিকভাবে আহরণ করতে পারছে না। পাশাপাশি আরেকটি বিষয় আপনি দেখেন যে এখানে আপনি বললেন যে মানুষের দায় দায়িত্ব কি। একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রাষ্ট্রের কাজে সহযোগিতা করা। এজন্য আপনার দায়িত্ব আপনার নিজ থেকে, আপনি যেহেতু বুঝতে পারছেন যে হ্যাঁ আমার ইনকামটি যে সীমা, করমুক্ত সীমা এটার বেশি হয়েছে, অতএব আমি কি করি, আমি একটা টের নেই সরকারকে, যে ট্যাক্স দেওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে আমি ট্যাক্স এই দায়িত্বগুলো পালন করা একজন নাগরিক হিসেবে আমাদের সকলেই কর্তব্য। তবে পাশাপাশি সরকারকে যে গ্রান্টি দিতে হবে যে এই মানুষের যে ট্যাক্স আহরণ করছে এটা সঠিক জায়গায় বিনিয়োগ হচ্ছে, এখানে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের রাজনৈতিক পলিসির কারণে এই টাকাগুলো যাতে বিনষ্ট না হয়, এই বিষয়টিও সরকারকে গুরুত্ব দিতে হবে বলে জি আমি। অ্যাডভোকেট, জি অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনি নিশ্চয়ই দীর্ঘদিন যাবৎ এই ট্যাক্সের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমি যতদূর জানি যে আপনি কিন্তু একজন ইনকাম ট্যাক্সের আইনজীবী হিসেবেও কিন্তু কাজ করছেন। তো আপনি যেমনটি বলছিলেন যে দেশের প্রতি মানে দেশ প্রেমের অংশ হিসেবে কিন্তু প্রত্যেক নাগরিকেরই কিন্তু উচিত যে দেশের রাজস্ব সমৃদ্ধিতে ভূমিকা রেখে এই ট্যাক্সকে আসলে সঠিকভাবে আদায় করা। কিন্তু আপনার অভিজ্ঞতা আসলে কি বলে আমাদের দেশের যাদের জন্য মানে যারা আসলে ট্যাক্স দেওয়ার যোগ্য বা যাদের ট্যাক্স দিতে হবে তারা কি আসলে ঠিকমতো ট্যাক্স দিচ্ছে? আসলে বিষয়টি হচ্ছে আমাদের দেশে মানুষের, সাধারণ মানুষের এই ইনকাম ট্যাক্সের প্রতি নেগেটিভ অ্যাপ্রোচ রয়েছে। এটার বিভিন্ন কারণ রয়েছে। ধরেন আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করে জমা দিতে যাবেন, সেখানে আপনার হ্যারাসমেন্টের হতে হয়। আমার মনে হয় তো এনবিআর কে এমন কিছু করা যার মাধ্যমে এই ট্যাক্স দেওয়া, রিটার্ন দেওয়া এটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য একটি সুখকর অভিজ্ঞতায় পরিণত হয়। তাকে যেন ঝামেলার শিকার না হতে হয়, তাকে ওই সার্কেল অফিসে যেতে হয়, সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম, এবং সেখানে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করতে চান না, মানে প্রপারলি ভাবে যতটুকু করা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে এই সকল বিভিন্ন কারণ একসাথে জড়িয়ে যাওয়ার কারণে, আর আমাদের দেশে তো মানুষের একটি কনসেপ্ট ফাঁকি দেওয়ার একটি প্রবণতা থাকে, সেই সকল কিছু মিলে, সামাজিক এবং কালচার মিলে, এবং গভর্নমেন্টের কিছু মানে ট্যাক্সের প্রতি তাদের যে মানে সচেতনতা উদ্বুদ্ধকরণ। বৃদ্ধি বা নলেজ বৃদ্ধি, এটাকে সহজীকরণ, যেমন এই এই বছর বাজেটে দেখবেন আপনি কিছু সুবিধা দেওয়া হয়েছে।
আপনি যদি দেখেন যে এই বাজেটে অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে, কিসের জন্য? যে এই ট্যাক্সের প্রতি মানুষকে আকর্ষিত করার জন্য। যেমন অনলাইনের একটি সুবিধা দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি অনলাইনে রিটার্ন সাবমিশন করছে, বলছে তাকে 2,00,000 টাকা রেয়াত দেওয়া হবে। এর অর্থ কি? যে মানুষকে উদ্বুদ্ধ করছে যে আপনি ট্যাক্স দিন, অনলাইনে দিন, সমস্যা নেই। সরকার কিন্তু উদ্বুদ্ধ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সফটওয়্যারটা দিয়ে আমরা রিটার্ন সাবমিট করতে যাচ্ছি, আমিও ট্রাই করেছিলাম, সেখানে কিন্তু অনেক ধরনের জটিলতা রয়েছে, ঝামেলা রয়েছে, যা একটি সাধারণ ট্যাক্স পেয়ারের জন্য খুবই কষ্টকর হবে। তাছাড়াও গভর্নমেন্ট কিন্তু, যদি আপনি জানতে চান যে আসলে কি কি সুযোগ সুবিধা দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, এখানে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছে। এবার দেখবেন যে করমুক্ত সীমাটাকে বাড়িয়েছে, যার ফলে সুযোগ পাচ্ছে। এরপরে আপনার ট্যাক্সের হারটা কমিয়েছে, যাতে সাধারণ মানুষ ট্যাক্সের প্রতি উদ্বুদ্ধ হয়। এরপরে আপনি যদি দেখেন যে করদাতার জন্য এক পাতার একটি ফর্ম করার কথা অর্থমন্ত্রী কিন্তু বলেছেন। তার অর্থ যে এক পাতার ফর্ম হলে সাধারণ যারা শিক্ষক রয়েছে, যারা ছোটখাটো বিজনেস করেন, বিজনেসম্যান রয়েছেন বা পেশাজীবী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই রিটার্নটি তৈরি করা সহজ হয়ে যাবে। সে এই সুবিধাগুলো সরকার দিচ্ছে। এর পাশাপাশি দেখেন আরেকটি বড় সুবিধা আমি যেটাকে মনে করছি, এটি হচ্ছে একটি ট্যাক্স রিটার্নে সাধারণত কয়েকটি পার্ট থাকে। তার মধ্যে বেসিক্যালি আপনার সাধারণ যে জেনারেল ইনফরমেশন এটি থাকে, আপনার ইনকাম স্টেটমেন্ট থাকে, পাশাপাশি আপনার একটি অ্যাসেটের স্টেটমেন্ট দিতে হয় এবং আপনার এক্সপেন্সের একটি স্টেটমেন্ট দিতে হয়। তা গভর্নমেন্ট এবার যেটা বললো, যদি কারো গ্রস ওয়েল 40 লাখ টাকা এবং তার যদি খরচ অর্থাৎ এক্সপেন্সে 4 লাখ টাকা হয়, তাহলে এই যে হিসাবায়নটা এটা দেওয়ার দরকার নেই। কারণ এটি দিতে যে সাধারণ একজন করদাতা তিনি ঝামেলার মুখে পড়ে যান, তিনি কনফিউজড হয়ে যান, সেজন্য গভর্নমেন্ট কিন্তু এই সুযোগটা দিয়েছে। এছাড়াও আমাদের দেশে কিন্তু অনেক সম্পদশালী রয়েছে যারা আসলে রিটার্ন দেন না, বিভিন্ন ফাঁক ফোকরের মাধ্যমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কারণ তারা ওই আগের যে কন্ডিশন ছিল, কন্ডিশনের কারণে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এবার কিন্তু সেই সুযোগটা থাকছে না যে আপনাকে টিন থাকলে রিটার্ন দিতে হবে। এজন্য সরকার আরেকটি সুযোগ দিয়েছে, এটি হচ্ছে যদি এরকম কারো কালো টাকা হয়ে থাকে, অসংখ্য সম্পত্তি যার ব্যাখ্যা আপনার কাছে নেই, অথবা যার ব্যাখ্যা আপনি দিতে ব্যর্থ পারছেন না, আসলে সোর্স গুলো কোথা থেকে সঠিক কোনো ব্যাখ্যা নেই, সেগুলোকে আপনি 10% কর দিয়ে আপনি পুঁজিবাজারে অথবা এফডিআর সঞ্চয়পত্র এগুলো ইনভেস্ট করার সুযোগ দিয়েছে, যে সম্পর্কে বলছে যে পরবর্তীতে এই সম্পর্কে আর কোনো কোশ্চেন করা হবে না। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কিন্তু সরকার চাচ্ছে যে আপনি ট্যাক্স দিন, আপনি ট্যাক্সের আওতায় আসেন, আপনি রাষ্ট্রের কাজে ভূমিকা নেন। এগুলো কিন্তু সরকারের একটি পলিসি বলে আমি মনে করছি। কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আসলে আপনি কি মনে করেন যে এই মানুষ, সাধারণ মানুষ, আপনি বিত্তশালীদের কথা বলছিলেন, শুধু বিত্তশালী নন, যারা মধ্যবিত্ত, যাদের যাদের উপর কিন্তু এই আয়কর অলরেডি হলো যে আয়কর দেবার জন্য তারা যোগ্য হয়েছেন, অনেকেই কিন্তু আসলে এই আয়কর দেওয়াটাকে একটি চাপ মনে করেন, যে এটি সরকারের পক্ষ থেকে তাদের উপর একটি চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা কিন্তু এটাকে নিজের যে দায়িত্ব, দেশের প্রতি যে একটি ভূমিকা রাখবার জন্য এই আয়কর দেওয়াটা যে তাদের জন্য একটি কর্তব্য, এটি মনে করছেন না। আসলে এই সম্পর্কে আপনি কি মতামত রাখবেন? হ্যাঁ, এই কথাটি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তাদের মধ্যে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে, তারা আসলে রিটার্ন দিতে আগ্রহী না, অনাগ্রহ। অনেকগুলো কারণ আমি উল্লেখ করেছি, রিজন আমি উল্লেখ করেছি। এখন দেখেন আমার যে এক্সপিরিয়েন্স, তা থেকে আমি যে বলি, যেহেতু আমাদের সাথে অনেক ক্লায়েন্টের সরাসরি কাজ করতে হয়, এনবিআর এর কর্মকর্তা তো সরাসরি কাজ করেন, আমাদের সাথে হাজার মানে হাজার আপনি ক্লায়েন্ট। কি আপনি কি শুধু এই কারণটাই বলতে চাচ্ছেন যে তাদের সাথে যে এই আয়কর দেওয়ার যে বিড়ম্বনা রয়েছে, শুধু কি সেই কারণটি আপনি উল্লেখ করবেন, নাকি না না, দেশের সেই যে কারণ না, শুধু দেশের যে সেটা নয়। সম্পদ রয়েছে, এই জনগণের টাকায় যে রাজস্ব খাত তৈরি হয়েছে, এই খাতের বিভিন্ন যে অপব্যবহার বা অপচয়ও আমরা দেখি, এটিও কি কারণ হতে পারে যে মানুষ আসলে সরকারকে ট্যাক্স দিতে, ভ্যাট দিতে আসলে যে অনীহা প্রকাশ করছে এর? হ্যাঁ, এটার একটা আমি বলি যে ইনকাম ট্যাক্সের সংজ্ঞায় বলা আছে যে আপনি সরকারকে বাধ্যতামূলক পেমেন্ট করতে হবে, বাট আপনাকে এক্সপেকটেশন থাকা যাবে না যে আপনি এর থেকে সরাসরি বেনিফিটেড হবেন। হয়তো আপনার বাড়ির সামনে রাস্তা করেছে এবং এভাবে আপনি বেনিফিট, মানে সরাসরি আপনাকে কিন্তু ট্যাক্সের টাকাটা সরকার আপনার জন্য খরচ করে, বিষয়টি এরকম নয়। যারা ধনী আছে বেশি ট্যাক্স দিবেন, যারা গরিব আছে কম ট্যাক্স দিবেন, সমন্বয় করেই কিন্তু সার্বিক ডেভেলপমেন্ট আসবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন
হস্তক্ষেপ থাকে, দুর্নীতি থাকে। আর এসব নানা কারণে কিন্তু মানুষের একটি ট্যাক্সের প্রতি অনীহা তৈরি হয় যে আমি ট্যাক্স দিব, আমি এর থেকে কি বেনিফিট পাচ্ছি, রাষ্ট্র আমাকে কি দিচ্ছে। দেখেন এখন করোনা মহামারীর সময় অনেকে বলছে যে আমরা রাষ্ট্রকে এত ট্যাক্স দিচ্ছি, এত কিছু করেছি, এখন রাষ্ট্র আমাদের কতটুকু সহযোগিতা করতেছে। আমাদের অনেকে মধ্যবিত্তরা ঢাকা ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন, তাদের জন্য রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে, এরকম কিন্তু অনেক কোশ্চেনেবল ম্যাটার থেকেই যায়, যা সবসময়। এরপরেও যে আমাদের দেশে যে পরিমাণ মানুষ ট্যাক্স দেওয়ার যোগ্য তারা ট্যাক্স দেন না, তারা ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে। যখন আমরা পার্সোনালি কথা বলি সাধারণ মানুষ, তখন এসে জিজ্ঞেস করে যে আসলে স্যার কিভাবে ট্যাক্সটা কমানো যায়, এরকম একটি ব্যবস্থা করা যায় কিনা, এরকম কিন্তু অনেক প্রশ্ন আমাদের শুনতে হয়। আসলে বিষয়টা হচ্ছে যে কর ফাঁকি দেওয়া তো অপরাধ, কিন্তু আইন থেকে সুযোগ নেওয়াটা কিন্তু অপরাধ। আইন কিন্তু অনেকগুলো সুযোগ দিচ্ছে, ইনভেস্টমেন্টের রিবেটের সুযোগ দিচ্ছে, এভাবে অনেকগুলো সুযোগ আপনি নিতে পারবেন। একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আর সাথে সাথে যেমন নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে আপনার, সরকারেরও দায়িত্ব রয়েছে নাগরিকের অধিকারকে নিশ্চিত করা, যাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে কনস্টিটিউশন অনুযায়ী সেগুলো নিশ্চিত করা, ট্যাক্সটা সঠিকভাবে ব্যবহার করা। এই দুটার মাধ্যমে কিন্তু রাজস্ব আহরণটা, গতিটা বৃদ্ধি পাবে। এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই যে আপনি রাজস্ব গতিটা বাড়াবেন। এবং এটাকে আরো সহজ করতে হবে। পাশাপাশি আরেকটি কথা আমি বলে দেই, সরকারকে বা এনবিআর কে এমন কিছু পলিসি গ্রহণ করতে হবে, যেমন ট্রেনিং বা সেমিনার, বিভিন্ন কিছু, যাতে সাধারণ মানুষের মধ্যে এই ট্যাক্স সম্পর্কিত নেগেটিভ থিঙ্কিং এটা দূর হয়ে যায়। ট্রেনিং এর আয়োজন করতে হবে, প্রয়োজনে এমন কিছু বিকল্প যেমন টেলিভিশন বা ফেসবুকের মাধ্যমে অ্যাড দেওয়ার ব্যবস্থা করা যায়। আমার মনে হয় যে আমরা পার্সোনালি, আমি যেহেতু বিটেক্স কেয়ার থেকে এসেছি, আমি বলি যে আমরা পার্সোনালি কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছি। আমরা কিন্তু বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে একজন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, হ্যাঁ আপনি ট্যাক্স দিন, আপনি ট্যাক্সের আওতায় আসুন, বা আপনার এই দায়িত্ব রয়েছে একজন করদাতা হিসেবে, একজন নাগরিক হিসেবে। এইসব বিষয়গুলো কিন্তু আমরা সচেতনতা করার চেষ্টা করছি পার্সোনালি, কিন্তু এটাতে আসলে ব্রডলি সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টকে বলবো এ বিষয়ে আরো গুরুত্ব যদি দেওয়া যায়, তখন মানুষের মধ্যে এই কর সম্পর্কে যে কনসেপ্ট রয়েছে এগুলো আরো পজিটিভ কনসেপ্ট হবে। এবং এটা যদি আরো সহজীকরণ করা যায়, আরো ভালো মানের করা যায়, যেমন ব্যাটটা আপনি দেখবেন অনলাইনে চলে আসছে, স্মুথলি করা যাচ্ছে, এরকম যদি সিস্টেম ডেভেলপমেন্ট করা যায়, অটোমেশন করা যায়, যেমন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, যে একজন ব্যক্তি ঘরে বসেই 5-10 মিনিটে তার রিটার্ন দিতে পারতেছে, যদি বিষয়টি এরকম পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় যে ট্যাক্স পেয়ারের সংখ্যা আস্তে আস্তে অনেক অনেক বৃদ্ধি পাবে। জি, অ্যাডভোকেট ইমতিয়াজ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের লাইভটি শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন জানবার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। এখানে এনায়েত হুসাইন লিখেছেন যে গ্রেট, গো অ্যাহেড ব্রো। ধন্যবাদ এনায়েত হুসাইন, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাডভোকেট ইমতিয়াজ, হ্যাঁ, একজন আইনজীবী আসলে এই আয়করের ক্ষেত্রে, একজন আয়কর আইনজীবী মূলত কোন ধরনের ভূমিকা রাখেন? একজন নাগরিক কি নিজেই তার ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিতে পারেন না? বিষয়টি হচ্ছে, দেখেন ইনকাম ট্যাক্স বিষয়ে আইলিস্কের একটা কথা বলেছেন যে হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স। না, আইলিস্টের এই বিষয়টি বুঝতে পেরেছিলেন যে ইনকাম ট্যাক্স এই বিষয়টি বোঝা অনেক কঠিন ব্যাপার। কিন্তু এখানে যে নলেজের বিষয় থাকে, প্রতিনিয়ত দেখেন এটা চেঞ্জেবল আইন, যেমন এই বাজেটে কিছু চেঞ্জ আনা হয়েছে, অনেক বিষয়ে চেঞ্জ আনা হয়েছে। ঠিক আছে, যেমন আপনি যদি ধরেন যে গাড়ির ট্যাক্স ছিল 25,000 টাকা, 15,000 টাকা, 15 সিসির গাড়ি এবার করা হচ্ছে 25,000 টাকা। এরকম নানা ধরনের চেঞ্জ, কর হারের কথা বললাম, বিভিন্ন চেঞ্জ আনা হয়েছে, এসআরের মাধ্যমে চেঞ্জ আনা হয়, তারপরে আপনার ব্যাখ্যার মাধ্যমে অনেক কিছু বলা হয়। এই সকল কিছুর কারণে একজন সাধারণ যিনি ব্যক্তি, তার আসলে এতদিক নলেজ রাখাটা সম্ভব হয় না। এবং তিনি কিভাবে এটাকে অ্যাসেসমেন্ট করবেন, বিশেষ করে যেটা আমি পার্সোনালি দেখেছি যে তারা অনেক বিষয়ে প্রবলেম ফেস করেন। বিশেষ করে তাদের পরিসম্পদের একটা বিবরণ দেওয়া থাকে, যেটাকে আমরা বললাম যে অ্যাসেট স্টেটমেন্ট, সেখানে তারা তালগোল পাকিয়ে ফেলেন যেটা কিভাবে করবেন, বা তিনি দেখাবেন কিনা, বা দেখালে ট্যাক্স দেওয়া লাগবে কিনা, এরকম অনেক বিষয় তাদের মধ্যে একটি কনফিউজড কাজ করে। যে কারণে যদি তারা প্রপার নলেজ না থাকে, আমি মনে করি যে প্রপার নলেজ না থাকলে একজন ব্যক্তি, কিন্তু সাধারণ ব্যক্তি, রিটার্ন সঠিকভাবে তৈরি করতে পারবেন না।
ফলে কি হবে, পরবর্তী থেকে তাকে নিরীক্ষণে যে এই ভুলগুলো ধরা পড়বে, তখন কিন্তু তাকে একটি পানিশমেন্ট হবে, একটি জরিমানা হবে, তার জন্য একটি হ্যারাসমেন্ট এক কথায় বলতে পারেন, বা তার জন্য এটা খুবই বিরক্তিকর মনে হবে যে আমি কি করলাম আসলে। আমি যদি কিছু টাকা খরচ করতাম বা যদি একজন এক্সপার্টের ওপিনিয়ন আমি নিতাম, তাহলে তো আমার আজকে এই প্রবলেমে পড়তে হতো না, এই ঝামেলায় জড়াতে হতো না, চূড়ান্ত হতো না, মামলা হতো না, অনেকগুলো বিষয় হতে পারে। তা আমি মনে করি যে শুধু একজন আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ ব্যক্তি হিসেবে, যে আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয়টি আপনি করেন। আরেকজন যে বিষয়ে ভালো জানে, যেমন একটি বিল্ডিং করতে হলে ইঞ্জিনিয়ারের দরকার, আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি ইঞ্জিনিয়ারিং করে বিল্ডিং করতে যেন, এই ডাক্তারের কাছে আপনি রোগ নিয়ে যাবেন, এখন আপনি নিজেই নিজে চিকিৎসা করতে যেন না, বিপদ হতে পারে মারাত্মক। ট্যাক্সটাও এরকম একটি বিষয়, যেহেতু একটি নলেজেবল বিষয়, অনেক বিষয় এর সাথে সংশ্লিষ্ট। অতএব আপনি যদি নিজে নিজে একা করতে যান, অনেক প্রবলেম হতে পারে। হ্যাঁ, যদি আপনার প্রপার নলেজ থাকে, আপনি যদি এই বিষয়ে ভালো জানেন, ইয়েস ইউ ক্যান ডু ইট। কিন্তু আপনার যদি প্রপার নলেজ না থাকে, তাহলে যিনি জানেন, আইনজীবী হলে বিষয়টি এরকম নয়, একজন সিএ হতে পারে, এফসিএ হতে পারে, আহ, যেই হোক না কেন, যিনি জানেন তার কাছে যাওয়া উচিত। অথবা প্রয়োজনে আপনি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়টি জেনে আপনি নিজে করা উচিত। এখানে আমার মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনার রিটার্নটি সঠিক এবং নির্ভুল করার জন্য অবশ্যই আপনাকেই পদক্ষেপ নিতে হবে। এখন আপনি চিন্তা করবেন যে আমি রিটার্নটি প্রস্তুত করলে, আমি অ্যাসেসমেন্ট করলে এটা কি প্রপারলি হবে কিনা। যদি আপনার মনে হয় ইয়েস, আমি করলে এটা প্রপারলি হবে, আমি আইন জানি, সবকিছু জানি, নিয়মকানুন জানি, নো প্রবলেম। বাট আপনার কাছে আপনি কোশ্চেন করেন যদি এরকম না হয়, আমি আপনার কাছে কোশ্চেন করতে চাই যে একজন সাধারণ মানুষ হিসেবে, জার্নালিস্ট হিসেবে, আমি জার্নালিজমের বিষয় কিন্তু অত এক্সপার্ট না বা জানি না আপনাদের কাজকর্ম। এখন আমি আর যদি আপনাদের কাজ করতে যাই, তাহলে কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনি যদি ঠিক আমার কাজটা করতে যান, সেখানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আয়কর যেহেতু একটা প্রসেস, প্রতিনিয়ত এটাকে আপনার দিতে হবে, প্রতি বছর দিতে হবে, এখানে একটি ভুল হয়ে গেলে, গ্যাপ হয়ে গেলে কিন্তু ঝামেলা পোহাতে হয়। অতএব এটাকে স্বচ্ছতা করার জন্য, নির্ভুল করার জন্য আপনি অবশ্যই সাধারণ একজন ব্যক্তি হিসেবে আপনার একজন আইনজীবী অথবা যিনি এক্সপার্ট তার কাছে যাওয়া উচিত। জি, ধন্যবাদ ইমতিয়াজ। আমরা এতক্ষণ দেখছিলাম প্রিয় দর্শক, আয়কর প্রসঙ্গ নিয়ে অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলামের বিশেষ লাইভ সাক্ষাৎকার। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই লাইভটি শেষ করতে চাই। অ্যাডভোকেট ইমতিয়াজ, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আপনি এই রাতে আপনি আসলে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন, আমাদের দর্শকদেরকে দিলেন। আশা করব যে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের যে কোনো সহযোগিতার জন্য, বিশেষ করে এই আয়কর সংক্রান্ত সহযোগিতার জন্য তারা আপনার সহযোগিতা পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভটি শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা দর্শক শ্রোতা আমার কথাগুলো শুনছেন, দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা আয়কর সম্পর্কে জানুন, বুঝুন এবং আপনার যে দায়িত্বগুলো রয়েছে দায়িত্বগুলো পালন করুন। পাশাপাশি এলবিআর কে বলবো যে আপনি, গভর্নমেন্টকে বলবো যে আপনি এই আয়করের টাকাগুলোকে প্রপারলি ইউজ করার চেষ্টা করুন, আমাদের দেশকে সুন্দর করুন। আজকে করোনা মহামারীর যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি হয়তো বা বেশি দিন থাকবে না, দেশ সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতির গতি এগিয়ে যাবে দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।